হ্যালো শিক্ষার্থীরা, ওয়েলকাম টু স্কুল অফ মেরিট। স্কুল অফ মেরিটের অনলাইন প্ল্যাটফর্মে চেনা অচেনা সকলকে স্বাগত জানাই। আজকে আমি শিক্ষা ব্যবস্থার কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করব। তো আমার আলোচনার প্রধান বিষয়গুলো হলো শিক্ষার উপাদানসমূহ, শিশুকেন্দ্রিক শিক্ষা, একজন ভালো শিক্ষকের গুণাবলী ও দায়িত্ব এবং পাঠ্যক্রম এবং বিভিন্ন ধরনের যে শিক্ষা প্রতিষ্ঠান এগুলো নিয়ে। হ্যাঁ শিক্ষার্থীরা, ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে এই বছর তোমরা যারা বিএ ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের যাদের মাইনর সাবজেক্ট এডুকেশন রয়েছে, আজকের ক্লাসটি সম্পূর্ণ তোমাদের জন্য। তো আজকে আমি আলোচনা করব তোমাদের এডুকেশন মাইনর ইউনিট 2 এ যে টপিকগুলো রয়েছে ওই টপিকগুলো নিয়ে। ইতিমধ্যে আমাদের ইউনিট 1 এর উপর একটি ক্লাস হয়েছে, তোমরা ইউটিউবে সেই ক্লাসটি দেখে নেবে। তো আজকে আমরা ইউনিট 2 এর উপর আলোচনা করব। তো ক্লাসটি শুরু করার আগে তোমরা যারাই আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এর ফলে যখনই আমি নতুন নতুন ক্লাস নিয়ে আসবো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো আমাদের ইউনিট 2 যে টপিকগুলো রয়েছে সেগুলোর মধ্যে প্রথম টপিকটা হচ্ছে ফ্যাক্টরস অফ এডুকেশন অ্যান্ড দেয়ার ইন্টার রিলেশন। ফ্যাক্টরস অফ এডুকেশন অর্থাৎ মানে কি, শিক্ষার যে উপাদান, অ্যান্ড দেয়ার ইন্টার রিলেশন কথার অর্থ কি, তাদের পারস্পরিক সম্পর্ক। অর্থাৎ শিক্ষার উপাদান এবং তাদের পারস্পরিক সম্পর্ক, ওই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো শিক্ষার প্রধান 4টা উপাদান রয়েছে। কি সেগুলো? সেগুলো হচ্ছে 1 নম্বর শিক্ষার্থী, 2 নম্বর হচ্ছে শিক্ষক, 3 নম্বর হচ্ছে পাঠ্যক্রম এবং 4 নম্বর হচ্ছে যে শিক্ষালয় বা বিদ্যালয়। এই যে 4টি উপাদান, এই 4টি উপাদানের মধ্যে একটা নিবিড় সম্পর্ক রয়েছে। কোনো একটি উপাদান যদি তোমরা বাদ দিয়ে দাও তাহলে শিক্ষা প্রক্রিয়ার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য কখনোই সফল হবে না বা শিক্ষা প্রক্রিয়াটাই স্তব্ধ হয়ে যাবে। তো শিক্ষার্থী হলো শিক্ষার মূল কেন্দ্রবিন্দু। তো তার চাহিদা, আগ্রহ এবং ক্ষমতা অনুযায়ী এই শিক্ষা পরিচালিত হওয়া উচিত এবং সেই অনুসারেই কিন্তু এই পাঠ্যক্রম তৈরি করে শিক্ষা প্রক্রিয়াটা পরিচালনা করে থাকে। আর শিক্ষক হলেন পথ প্রদর্শক, যিনি শিক্ষার্থীকে সঠিক পথে চালিত করেন। আর পাঠ্যক্রম কি? পাঠ্যক্রম হলো সেই কাঠামো যার মাধ্যমে আমরা শিক্ষকের দেওয়া জ্ঞানগুলো শিক্ষার্থীর কাছে পৌঁছে দিতে সক্ষম হই। এবং বিদ্যালয় বা শিক্ষালয়, এই বিদ্যালয় বা শিক্ষালয়টা কি? বিদ্যালয় বা শিক্ষালয়টা হচ্ছে সেই স্থান যেখানে অবস্থান করে একজন শিক্ষার্থী, একজন শিক্ষক একটা পাঠ্যক্রমকে অবলম্বন করে এই শিক্ষাদান প্রক্রিয়াটা পরিচালনা করে থাকেন। তো এগুলোর মধ্যে কিন্তু নিবিড় সম্পর্ক রয়েছে। এই 4টি উপাদান একে অপরের পরিপূরক আমরা বলতে পারি। যে ভালো শিক্ষক যদি উপযুক্ত একটা পাঠ্যক্রমের মাধ্যমে সঠিক পরিবেশে শিক্ষা দেন, তবে একজন শিক্ষার্থীর পরিপূর্ণ একটা বিকাশ সম্ভব। তো আশা করি এই শিক্ষার 4টি উপাদান এবং এই 4টি উপাদানের মধ্যে যে একটা নিবিড় সম্পর্ক রয়েছে সেই বিষয়ে তোমরা ধারণা নিতে পেরেছ। এবার আরেকটা টপিক তোমাদের রয়েছে, চাইল্ড অথবা লার্নার। চাইল্ড মানে শিশু, লার্নার মানে যারা শিক্ষার্থী। কনসেপ্ট অফ চাইল্ড সেন্ট্রিজম ইন এডুকেশন, অর্থাৎ শিক্ষায় শিশু কেন্দ্রিকতার যে ধারণা। ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড সিগনিফিকেন্স অফ চাইল্ড সেন্ট্রিজম ইন এডুকেশন, অর্থাৎ এই টপিকের মূল বিষয়টা হচ্ছে শিক্ষার্থী এবং শিশুকেন্দ্রিক শিক্ষার ধারণা। তো শিক্ষা ব্যবস্থার কেন্দ্রবিন্দুতেই এই শিক্ষার্থীকে কিন্তু রাখা হয় এবং তার প্রয়োজন অনুযায়ী শিক্ষাদান করা হয়। তো এই বিষয়টাই হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষার ধারণা। তো প্রচলিত শিক্ষা ব্যবস্থায় কি হয়, শিক্ষক একজন প্রধান হিসেবে থাকেন, কিন্তু শিশুকেন্দ্রিক শিক্ষায় এই শিক্ষার্থীকে তার নিজস্ব গতিতে শিখতে উৎসাহিত করা হয়। অর্থাৎ শিক্ষার্থীর উপর ভিত্তি করেই এই শিক্ষা কাঠামোটা তৈরি করা হয় বা পাঠ্যক্রমটা তৈরি করা হয়। এখানে মুখস্থ করার পরিবর্তে হাতে কলমে শেখার উপর বেশি জোর দেওয়া হয়। এর কিছু বৈশিষ্ট্য রয়েছে। কী ধরনের বৈশিষ্ট্য? যেমন শিক্ষার্থীর আগ্রহ এবং সামর্থ্য অনুযায়ী শিক্ষা পদ্ধতি নির্বাচন করা হয়, যেটা আমরা একটু আগে বললাম। অর্থাৎ পাঠ্যক্রমটা তৈরি করা হবে শিক্ষার্থীর আগ্রহ অনুযায়ী, তার সামর্থ্য অনুযায়ী, সে কী চায় তার উপর ভিত্তি করে। এবং দ্বিতীয়ত, শিক্ষক এখানে কেবল একজন সহায়কের ভূমিকা পালন করে থাকেন। অর্থাৎ শিক্ষার্থীকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে যেতে তাকে উৎসাহ দেওয়া হবে এবং শিক্ষক পাশাপাশি থাকবেন, তাকে সহযোগিতা করবেন। এবং তৃতীয়ত আমরা বলতে পারি যে শিক্ষার্থী সক্রিয়ভাবে শেখার প্রক্রিয়ায় অংশ নেয় এই শিশুকেন্দ্রিক শিক্ষার মধ্যে। আর মূল্যায়ন কেবলমাত্র পরীক্ষার মাধ্যমে হয় না, এক্ষেত্রে এটা সার্বিক বিকাশের ভিত্তিতে একটা শিক্ষার্থীর মূল্যায়ন করা হবে এই শিশুকেন্দ্রিক শিক্ষার মধ্যে। এর গুরুত্ব রয়েছে, যেমন কীরকম? এটা শিক্ষার্থীর যে সৃজনশীলতা, তার যে বিভিন্ন সমালোচনামূলক যে বিভিন্ন চিন্তাভাবনা এবং যে আত্মবিশ্বাস, এগুলো বাড়াতে সাহায্য করে। আর শিশুকেন্দ্রিক শিক্ষা শিক্ষার্থীদের শেখার প্রতি যে একটা আগ্রহ, এটাকে সৃষ্টি করে এবং তাদের ব্যক্তিত্বের যে পরিপূর্ণ বিকাশ, সেই বিকাশে সহযোগিতা করে থাকে। তো আমাদের যে নেক্সট টপিক সেটা হচ্ছে টিচার অর্থাৎ শিক্ষক।
কোয়ালিটিস অ্যান্ড ডিউটিস অফ এ গুড টিচার। কোয়ালিটিস মানে গুণাবলী, আর ডিউটিস মানে কর্তব্য। এ গুড টিচার, একজন ভালো শিক্ষকের কী কী গুণাবলী থাকা দরকার, একজন ভালো শিক্ষকের কী কী কর্তব্য হওয়া উচিত বা থাকা প্রয়োজন, ওই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো শিক্ষক হলেন একজন আদর্শ নেতা, আমরা যদি এক কথা বলে থাকি, লিডার। অর্থাৎ শিক্ষা যে প্রক্রিয়া রয়েছে, এই শিক্ষা প্রক্রিয়ার নেতাই হচ্ছেন শিক্ষক, এবং পথ প্রদর্শক হিসেবে তিনি কাজ করে থাকেন, শিক্ষার্থীর পথ প্রদর্শক হিসেবে। তো একজন ভালো শিক্ষকের কিছু বিশেষ গুণাবলী এবং দায়িত্ব রয়েছে, যেগুলো অবশ্যই থাকা প্রয়োজন। যেমন গুণাবলীর মধ্যে কোনগুলো? যেমন তার পেশাগত জ্ঞান, তিনি তার বিষয়ের গভীর জ্ঞান রাখেন এবং নিয়মিত এগুলো আপডেট করেন। অর্থাৎ শিক্ষক যে বিষয়ে শিক্ষা দেবেন, ওই বিষয় নিয়ে নিয়মিত তিনি পড়াশোনা করবেন এবং সমসাময়িক বিষয়গুলো অবশ্যই তিনি তার জ্ঞানের মধ্যে রাখবেন। অর্থাৎ নিজেকে আপডেট রাখবেন, যে সমসাময়িক যে শিক্ষা ব্যবস্থা বা সমসাময়িক চলমান যে বিষয়গুলো, ওইগুলো সম্পর্কে সবসময় তিনি আপডেট থাকবেন এবং সেই অনুযায়ী তিনি শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে যাবেন। দ্বিতীয়ত, তার ব্যক্তিত্ব অবশ্যই থাকতে হবে, পার্সোনালিটি, তার ধৈর্য থাকতে হবে, তার সহানুভূতি এবং তার যে ইতিবাচক মানসিকতা, এগুলো অবশ্যই থাকতে হবে তার মধ্যে। তা না হলে তিনি কখনোই একজন আদর্শ শিক্ষক হতে পারবেন না। তারপর তার সৃজনশীলতা থাকতে হবে, যে তিনি নতুন নতুন শিক্ষা পদ্ধতি ব্যবহার করে পাঠদানকে আকর্ষণীয় করে তোলেন। অর্থাৎ শিক্ষার্থীর সামনে তিনি যখন একটা প্রেজেন্টেশন দেবেন, এটার মধ্যে নতুনত্ব থাকতে হবে, আবিষ্কার পদ্ধতি থাকতে হবে, যার ফলে শিক্ষার্থীরা তার প্রতি ইমপ্রেসড হয়, ওই বিষয়টা তার মধ্যে সবসময় থাকতে হবে। তারপর তার বিহেভিয়ার, তার যে আচরণটা, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। অর্থাৎ একজন শিক্ষকের আচরণ বন্ধুত্বপূর্ণ হতে হবে এবং প্রেরণাদায়ক হতে হবে, যার কাছ থেকে সবসময় শিক্ষার্থীরা কী পাবে? ইন্সপিরেশন পাবে, মোটিভেশন পাবে, এটা অবশ্যই হওয়া উচিত। আর দায়িত্ব তো অবশ্যই থাকবে, রেসপন্সিবিলিটি। যেমন পাঠদানের ক্ষেত্রে দায়িত্ব থাকবে, যেমন শিক্ষার্থীদের জন্য উপযোগী এবং কার্যকর পাঠদান পরিচালনা করা, এটা একজন আদর্শ শিক্ষকের কর্তব্যের মধ্যে পড়বে। তো শিক্ষার্থীর মূল্যায়ন করাও কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক। যেমন নিয়মিতভাবে শিক্ষার্থীর অগ্রগতি হচ্ছে কি হচ্ছে না, ওটা পর্যবেক্ষণ করা এবং প্রয়োজনীয় ফিডব্যাক দেওয়া, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, এটাও খুব দরকার। আর নৈতিক শিক্ষার ব্যাপারে আমরা বলবো যে কেবল একাডেমিক শিক্ষা নয়, যে শিক্ষার্থীদের মধ্যে যে নৈতিক মূল্যবোধ, এটা গড়ে উঠছে কিনা সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। আর সহযোগিতার একটা মানসিকতা থাকতে হবে, যে শিক্ষার্থী, অভিভাবক এবং অন্যান্য শিক্ষকদের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখা, অর্থাৎ পারস্পরিক যে সহযোগিতা, এই মানসিকতাটা নিয়ে একজন শিক্ষক কাজ করবেন। এরপর আমাদের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে কারিকুলাম, অর্থাৎ পাঠ্যক্রম, তার কনসেপ্ট, টাইপস অ্যান্ড নিডস, প্রিন্সিপালস অফ কারিকুলাম কনস্ট্রাকশন। অর্থাৎ আমরা পাঠ্যক্রমের উপরে আমরা এখন দেখব পাঠ্যক্রমের ধারণা, তার যে বিভিন্ন প্রকারভেদ এবং যে নির্মাণ নীতি, কীভাবে পাঠ্যক্রমটা তৈরি করা হয়, ওই বিষয়ে আমরা এখন দেখব। তো পাঠ্যক্রম কি? পাঠ্যক্রম হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া পাঠ্যসূচি, যেটার উপর ভিত্তি করে পড়ানো হয় শ্রেণীকক্ষে, যা শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের জন্য তৈরি করা হয়। পাঠ্যক্রম শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্যকে বাস্তবে রূপ দেয়। এটা কি শেখানো হবে, কিভাবে শেখানো হবে এবং কেন শেখানো হবে, তার একটা কাঠামো তৈরি করে। তো এর কিছু প্রকারভেদ রয়েছে পাঠ্যক্রমের, যেমন বিষয়ভিত্তিক পাঠ্যক্রম। তো এখানে বিভিন্ন বিষয় যেমন গণিত, বিজ্ঞান, এগুলো আলাদাভাবে পড়ানো হয়। তারপর শিক্ষার্থী কেন্দ্রিক পাঠ্যক্রম রয়েছে। এক্ষেত্রে কী হয়? শিক্ষার্থীর যে আগ্রহ এবং প্রয়োজন, সে অনুযায়ী এই পাঠ্যসূচিটা সাজানো হয়। তারপর রয়েছে আমাদের কার্যভিত্তিক পাঠ্যক্রম। এগুলোর উপর তোমাদের কোশ্চেন আসবে যে পাঠ্যক্রমের প্রকারভেদ কী কী, ওইগুলো লিখো। তো কার্যভিত্তিক পাঠ্যক্রমটা কি? যে এখানে হাতে কলমে কাজের মাধ্যমে শেখার উপর বিশেষভাবে জোর দেওয়া হয়। আর নির্মাণ নীতি, অর্থাৎ কীভাবে পাঠ্যক্রমটা তৈরি করা হয়। প্রথমত শিক্ষার্থীর চাহিদার উপর জোর দেওয়া হয়, যে পাঠ্যক্রম শিক্ষার্থীর যে বয়স, তার যে সামর্থ্য এবং তার যে আগ্রহ রয়েছে, এগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে এই পাঠ্যক্রমটা তৈরি করা হয় এবং এইভাবে তৈরি করা উচিত। দ্বিতীয়ত, যে সমাজের একটা প্রয়োজন, ওইটার দিকেও লক্ষ্য রাখা হয়। যেমন এটি সমাজের বর্তমান এবং ভবিষ্যৎ যে চাহিদা রয়েছে, ওইটাকে পূরণ করতে সহায়তা করে। আর তৃতীয়ত, নমনীয়তা থাকবে এটার মধ্যে, এটা যথেষ্ট পরিমাণে নমনীয় হওয়া উচিত, যাতে আমরা প্রয়োজন অনুযায়ী এটাকে পরিবর্তন করতে পারি, পরিমার্জন করতে পারি। আর এটা সমন্বয় তো অবশ্যই থাকবে, যে পাঠ্যক্রমের বিভিন্ন অংশের মধ্যে একটা সামঞ্জস্য, এটা অবশ্যই থাকতে হবে। তো এবার আমাদের যেটা রয়েছে এডুকেশনাল ইনস্টিটিউশনস, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান। টাইপস অফ এডুকেশনাল ইনস্টিটিউশন, আর্লি চাইল্ডহুড, এর মধ্যে থাকবে প্রি স্কুল, কিন্ডারগার্টেন, নার্সারি, যেগুলো আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। তারপর প্রাইমারি, সেকেন্ডারি, ফার্দার অ্যান্ড হায়ার এডুকেশন। তো এই টপিকগুলো নিয়ে আমরা এখন সংক্ষিপ্ত ধারণা দেব তোমাদের। এগুলো কি? এগুলো সবগুলি হচ্ছে শিক্ষার বিভিন্ন প্রতিষ্ঠান।
তো শিক্ষার স্তর অনুযায়ী এই বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে। যেমন প্রথমত প্রারম্ভিক শৈশব শিক্ষা, যেটাকে আমরা আর্লি চাইল্ডহুড বলে থাকি। তো এর মধ্যে কি থাকে? প্লে স্কুল থাকে, কিন্ডারগার্টেন থাকে, নার্সারি থাকে। সাধারণত ৩ থেকে ৬ বছর বয়সী শিশুদের জন্য এগুলো থাকে। তো এখানে খেলাধুলা এবং সৃজনশীল যে কর্মকাণ্ডগুলো রয়েছে এগুলোর মাধ্যমে তাদের প্রাথমিক সামাজিক এবং মানসিক বিকাশটা ঘটানো হয়ে থাকে। আর প্রাথমিক শিক্ষা যেটাকে আমরা প্রাইমারি এডুকেশন বলে থাকি, এটা সাধারণত ৬ থেকে ১১ বছর বয়সী শিশু যারা রয়েছে তাদের জন্য। তো এখানে তাদের পড়া, লেখা এবং গণিতের মতো যে মৌলিক জ্ঞানগুলো রয়েছে এগুলো দেওয়া হয়। তারপর রয়েছে আমাদের মাধ্যমিক শিক্ষা, যেটাকে আমরা বলে থাকি সেকেন্ডারি এডুকেশন, যেখানে ১১ থেকে ১৮ বছর বয়সী যে শিক্ষার্থী যারা রয়েছে এটা তাদের জন্য। তো এখানে তারা বিভিন্ন বিষয়ে গভীর জ্ঞান অর্জন করে এবং ভবিষ্যতের জন্য তারা প্রস্তুতি নেয়। আর উচ্চতর শিক্ষা যেটা ফার্দার অ্যান্ড হায়ার এডুকেশন, এটা হচ্ছে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয় যে শিক্ষাটা। তো এখানে শিক্ষার্থীরা সাধারণত নির্দিষ্ট বিষয়ে স্নাতক, তারপর স্নাতকোত্তর এবং ডক্টরেট ডিগ্রি এগুলো তারা অর্জন করে থাকে। তো এটা তাদের পেশাগত জীবনের জন্য তাদেরকে প্রস্তুত করে। যাই হোক, আজকের এই আলোচনায় আমরা শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক সম্পর্কে একটা সামগ্রিক ধারণা আমরা পেয়েছি। তো এই বিষয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাবে। তো এইগুলোই ছিল আমাদের ইউনিট 2 এ তোমাদের যে টপিকগুলোর উপর আমরা আলোচনা করলাম এবং আমরা একটা সংক্ষিপ্ত ধারণা নিলাম। এইভাবে প্রত্যেকটা ইউনিট সম্পর্কে তোমাদের ধারণা নেওয়া একান্ত প্রয়োজন। কারণ তোমরা যদি বিষয়বস্তু সম্পর্কে কনসেপ্ট না নাও, ধারণা না নাও, তাহলে পরীক্ষাতে অনেক সময় আনকমন কোশ্চেন থাকে, ছোট কোশ্চেন বা বড় কোশ্চেন। অনেক সময় ধারণা থাকলে কিছু একটা লেখা যায়, আর ধারণা না থাকলে কিছুই লেখা যায় না। আর সবচেয়ে বড় কথা হলো, একটা সাবজেক্ট সম্পর্কে আমরা পড়াশোনা করব, অথচ এই সাবজেক্টে কী রয়েছে সেটাই আমরা বুঝতে পারলাম না, জানতে পারলাম না। এই পড়াশোনাটা তো বৃথা। তাই আমি তোমাদের সবাইকে বলবো, অবশ্যই জেনে শুনে বুঝেই পড়াশোনা করা দরকার। আর এইভাবে আমার সাথে প্রত্যেকটা ক্লাস তোমরা করলে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক সম্পর্কে ধারণা নিয়ে তোমরা এগিয়ে যেতে পারবে। তো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আগামী ক্লাসে আমাদের পরবর্তী ইউনিট নিয়ে।